হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়বো আইসিএসসি ক্লাস 10 এর ফোর্সের চ্যাপ্টারটা খুবই সহজ। ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার যে আছে আইসিএসসি সেটার ব্যাপারে আজকে আমরা পড়বো। তো ফোর্স কি, কি কাজে লাগে এবং জিনিসটাকে আমরা কেমন, মানে কি কি ইউনিটস আছে, মানে সব কিছু ব্যাপারে পড়বো। আমরা ছোটবেলাও ফোর্সের ব্যাপারে পড়েছিলাম এবং এখনো ফোর্সের ব্যাপারে পড়বো। এখন নিশ্চয়ই ছোটবেলার মতন তো ফোর্সের চ্যাপ্টারটা অতটুকু হবে না, তাহলে এখন একটু অ্যাডভান্সড হয়ে গেছে। তো সেটা ব্যাপারে আজকে আমরা পড়বো। তাহলে যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ইন্ট্রোডিউস করাই দিই। নমস্কার, আমি হলাম সায়ন ভট্টাচার্য, দ্য ওয়ান অ্যান্ড অনলি ইউটিউবার যে বেঙ্গলিতে আইসিএসসি কন্টেন্ট আপলোড করে। ঠিক আছে, ব্যাপারটা হলো কি, এখানে যে আমি কন্টেন্ট গুলো আপলোড করছি ওগুলোর মধ্যে 2-3 দিনের গ্যাপ থাকবে অবশ্যই। আমি একটু সময় পাই না, এটার জন্য তোমরা যদি মনে হয় কি দেরি হয়ে যায়, একটু অপেক্ষা করো, এটাতে আমার কিছু করার নেই। আর সাপোর্ট করো। এই কয়দিন দেখলাম ভিডিওস গুলোর মধ্যে ভালোই, মানে ভালো বলবো না ঠিক, কিন্তু হয়েছে ভিউজ গুলো। যেহেতু আমিও নতুন নতুন শুরু করেছি, তোমাদের ভালো নাই বা লাগতে পারে, তাও তোমরা যদি একটু পারো সাপোর্ট করো, তাহলে যে আমি আরো ভালো করার চেষ্টা করবো, সেই মোটিভেশনটা আমি পাবো আপনাদের, মানে তোমাদের থেকে। ঠিক আছে, তো হয়ে গেছে কথা, চলো এখন ফোর্সের চ্যাপ্টারটার দিকে আমরা চলে যাই। তো ফোর্স ফোর্স কি, তা আমি বলে দিই কি, আমরা চ্যাপ্টারের নাম থেকে বুঝে যাই আমাদেরকে কি কি পড়তে লাগবে। তা আমাদেরকে পড়তে লাগবে ফোর্সের ব্যাপার। ঠিক আছে, তো এখানে আমরা পুরো ফোর্স, ও না এটা ইউনিট, সরি সরি সরি। আচ্ছা, তো চলো ফোর্সের ব্যাপারে দেখে নিই। তো ক্লাস 9-এ তো ফোর্সের ব্যাপারে পড়েইছিলাম কি, একটা সাপোজ একটা রিজিড বডি আছে, আমি দেখাচ্ছি একটা এরকম বডি আছে। এখন এখান থেকে যদি তুমি এটাকে ধাক্কা দাও, যে এখান থেকে তুমি ফোর্স দাও, এটাকে বলা হয় পুশ। এখন তুমি মনে করো এখান থেকে একে, যে এইদিকে তুমি একে টানলা, এই যে এইদিকে তুমি ফোর্স ফোর্স দিলা, এটাকে বলা হয় পুল। তো এটাকে বলা হয় পুশ, আর এটাকে বলা হয় পুল। মানে যদি তুমি তোমার দিকে টানো তাহলে তুমি করলা পুল, যদি তুমি অপর দিকে টানো তাহলে তুমি করলা পুশ। এতটুকু তো জানি। আচ্ছা, এটা খুবই সিম্পল ব্যাপার, আমি বুঝে গিয়েছি। আচ্ছা, ভালো কথা। ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে তোমাদের থেকে। তাহলে চলো আমরা নেক্সট যাই। নেক্সট আমাদের কি দেখতে লাগবে, তো নেক্সটে আমরা দেখব কি, এই যে পুশ পুল আছে তার উপরে আর কি কি আছে। তো এই পার্টটাকে এখন দরকার নেই, এই পার্টটা সেই আগের ক্লাস 9-এরই রিভিশনটা, তো এটা পড়ার দরকার নেই এখন। তো আমরা পড়বো কি, মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম। তো মোমেন্ট অফ ফোর্স কি এবং ইকুইলিব্রিয়াম কি, চলো দেখে নি। এই দুটো ব্যাপারেই খুব ভালোভাবে ডিসকাস করব, মন দিয়ে শোনো, ভিডিওটা এন্ড অব্দি দেখবা, তাহলে যাই বুঝতে পারবা, নালে বুঝতে পারবা না। আর যদি মনে করে থাকো কি না একটু একটু আসবো দেখবো, এখনই টেস্ট দিতে চলে যাব, তাহলে হবে না। তাহলে আমি একবারে হাত জোর করে বলি, ভিডিওটা দেখার দরকার নেই, বুঝলে? তো চলো এখন আমরা পড়বো ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। ঠিক আছে, তো ট্রান্সলেশনাল এবং রোটেশনাল মোশন কি, তো দেখো ট্রান্সলেশনাল মোশনকে আমরা বলা হয় লিনিয়ার মোশন, এবং রোটেশনাল মোশনকে রোটেশনাল মোশনই বল। মানে তুমি ট্রান্সলেশন মোশনকে লিনিয়ার মোশনও বলতে পারবা। লিনিয়ার শব্দটাতে আমরা অ্যাওয়্যার আছি, কারণ ক্লাস 9-এ এটার বিষয় আমরা পড়েছিলাম। ঠিক আছে, সাপোজ তোমার কাছে একটা একটা ফুড না সরি, তোমার কাছে একটা মনে করো ফুটবল আছে। ঠিক আছে, দাঁড়াও, সাপোজ মনে করো তোমার কাছে একটা ফুটবল আছে, তোমার কাছে একটা ফুটবল আছে। ঠিক আছে, ভালো কথা। এখন এই যে ফুটবলটা যে তোমার কাছে আছে, এটার উপরে তুমি মারলা ফোর্স, তোমার লেগ দিয়ে তুমি মারলা ফোর্স। ঠিক আছে, তুমি তোমার লেগ দিয়ে তুমি মারলে এখানে ফোর্স, তো কি হবে, বলটা আগাবে নিশ্চয়ই, যেখানে এখানে দেওয়া আছে, সরি আমার আঁকানোর দরকার ছিল না, এখানে যেরকম তোমার দেওয়া আছে কি, যখনই বলটাকে আমি মানে লাত মারলাম, কিক করলাম, তখনই দেখলাম কি বলটা এগিয়ে আসলো। কোন দিকে, কোন দিকে এগিয়ে, কোন দিকে আসলো, দ্যাট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। এই যে আমি এখানে দিলাম পুশ, বলটা গেল, বল যেখানে আমি দিলাম ফোর্স সেই ডাইরেকশনে কি হলো, বলটা এগিয়ে আসলো। সো সো এই যে ব্যাপারটা, যে লিনিয়ার ব্যাপারটা আছে, যে সোজাসুজি ব্যাপারটা আছে, এই যে মানে এই যে মোশনটা যে আছে, এটাকেই বলা হয় লিনিয়ার মোশন অথবা ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এই লিনিয়ার অথবা এই ট্রান্সলেশনাল মোশনটা
যে আছে এটা কি রোটেশনাল মোশনের মতন? একদমই না। এ দুটো আলাদা মোশন আছে এবং ডিফারেন্সটা কি খুবই ভালোভাবে বলে দিচ্ছি। তো এত অব্দি তো মনে হয় ক্লিয়ার আছে কি হোয়াট ইজ লিনিয়ার মোশন। সো চলো একটু বুকিশ টার্মও দেখে নিই। When a force acts on a stationary rigid body which is free to move, the body starts moving in the straight path in the direction of force. This is called the linear or translational motion. For example, on pushing a ball lying on a floor, it begins to move. যা বলেছি বুকিশ টার্মে তাই দেওয়া আছে, ঠিক আছে। তো এখন চলো এখন যাই রোটেশনাল মোশনে। তো রোটেশনাল মোশনটা কি? আচ্ছা ঠিক আছে, গাড়ির চাকাটা দেখেছো? হ্যাঁ আমি বলছি কি গাড়ির চাকাটা দেখেছো? যখন তোমার গাড়ি যখন মুভ করে তখন কি গোল গোল ঘুরে, এই যে গোল গোল ঘুরে না, এই যে গোল গোল, এই যে এইদিকে যায় তারপরে এইদিকে আসে তারপরে এইদিকে যায়, এরকম এরকম করে গোল গোল ঘুরে না। এই যে গোল গোল ঘোরার যে ব্যাপারটা আছে এটাই হলো রোটেশনাল মোশন। মানে সোজাসুজি না, এটা ঘুরবে গোল গোল। এবং পার্থক্যটা কি? তো পার্থক্য তো হবে না, নিশ্চয়ই তো ডিফারেন্স তো হবে। সো ডিফারেন্সটা হলো কি, যখন রোটেশনাল মোশন হয় তখন একটা যে মানে যে অবজেক্টটার মধ্যে যে অবজেক্টটায় আমরা যে রোটেশনাল মোশনটা দিচ্ছি সেটা কি থাকে? সেটা থাকে পাইভটেড, ঠিক আছে। এখন বলছে কি স্যার আমরা তো হ্যাঁ দেখেছি গাড়িটা, কিন্তু পাইভটেড পয়েন্টটা কোনটা? তো দেখো পাইভটেড পয়েন্টটা হলো গাড়ি যদি তোমরা দেখে থাকো, গাড়ির চাকার যদি তোমরা দেখে থাকো আর যদি একটু ঠিক করে লক্ষ্য করে দেখো, মাঝখানেটা দেখবা মাঝখানে একটা কি আছে, মাঝখানে কি পাইভটেড করা আছে, স্ক্রু টু দিয়ে কিছু না দিয়ে পাইভটের একটা করা আছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, ঠিক আছে পাইভটেড তো বুঝে গেলাম, হ্যাঁ আমি দিব ফোর্স তাহলে হবে। এখন দেখি কি ব্যাপারটা কি। দেখো এখানে যে ফোর্সটা যে আছে, যে ফোর্সটা এখানে দিল, ফোর্সটা তারপর কি হলো হুইলটা মুভ করলো, ঠিক আছে। তো এতটুকু ব্যাপারটা এখন জেনে রাখো, পরে আমরা আসতেছি আরো ডিটেলের মধ্যে। ভাববে না কি এতটুকুই আছে চ্যাপ্টারটা, আরো কঠিন আছে আর ধীরে ধীরে আসবো, যেটা তোমাদের ওটা বুঝতে সুবিধা হয়। তখন ব্যাপারটা কি এখন বুকিশটা আমি দেখিনি আবার। ইফ দ্য বডি ইজ পাইভটেড এট আ পয়েন্ট অ্যান্ড দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি উইথ আ সুইটেবল পয়েন্ট, কি লিখছে এট আ সুইটেবল পয়েন্ট রোটেটস দ্য বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পাইভটেড পয়েন্ট। নিশ্চয়ই পাসিং থ্রু দ্য পাইভটেড পয়েন্ট, একটা অ্যাক্সিস তো এখানে হবেই না, হ্যাঁ একটা অ্যাক্সিস তো হবেই অবশ্যই যেখানে ওটা মুভ করতেছে। তাহলে এখন এখানে কি বলছে কি দিস ইজ দ্য টার্নিং এফেক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য মোশন অফ বডি ইজ কল্ড দ্য রোটেশনাল মোশন। For example, if a wheel is pivoted at its center and a force is applied tangentially on its rim, the wheel rotates about its center. Similarly, when a force is applied normally on a handle of a door, the door begins to rotate about an axis through the hinges of a door. একটু মনে হয় ভারী ভারী লাগতেছে, বলে দিচ্ছি ব্যাপারটা। একটা ডোর আছে, ঠিক আছে, একটা ডোর আছে, ডোরটা একটা সাপোজ ডোর আছে, এখানে মনে করো হিঞ্জ আছে, ঠিক আছে, এখানে মনে করো হ্যাঁ এখানে মনে করো আছে তোমার হ্যান্ডেলটা, ঠিক আছে। আমাকে এখানে কি বলছে সিমিলারলি when a force is applied normally on the handle, আমি হ্যান্ডেলটার উপরে ফোর্স দিলাম, ওকে আমি হ্যান্ডেলটার উপরে ফোর্স দিলাম, একটা ফোর্স দিলাম, ফোর্সের ডাইরেকশন দেখাচ্ছে না, খালি নাম্বার দেখাচ্ছি কি একটা ফোর্স দিলাম, ঠিক আছে। তো ফোর্সটা যখন দিব দরজাটা নিশ্চয়ই খুলবে অথবা বন্ধ হবে। ব্যাপারটা কিন্তু বুঝো, কিন্তু রোটেশন মোশন মানে যে গোল গোল ঘুরবে এমন কিন্তু ব্যাপার না, কিন্তু এখন জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি আমি যখন এটার মধ্যে যখন ফোর্সটা দিলাম আর এটা কি আছে, এটা একটা পয়েন্টে পাইভটেড আছে, আর যে পয়েন্টে যে পাইভটেড, তা পাইভটেড ক্রাইটেরিয়াটা তো হয়ে গেল রোটেশনাল মোশনের জন্য। আমি এখানে ফোর্স দিচ্ছি, এখানে কি হচ্ছে, এখানে দ্য ডোর বিগিনস টু রোটেট অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। আচ্ছা পাইভটেড পয়েন্টটাকে পারও করতেছে, এবং রোটেট মানে কি, এই যে গোল গোল মানে এই যে যাওয়া, মানে ডোরটা যে খুললাম যে গেল, টানলাম আসলো, পুশ আর পুল ব্যাপারটাও আসতেছে, ঠিক আছে ভালো কথা। তো এই যে একটা পাইভটের আছে, আমি ফোর্স দিচ্ছি, এই যে যাচ্ছে আসতেছে, এই যে রোটেশন ব্যাপারটা হচ্ছে, এটা মানে কি এটাও একটা রোটেশনাল মোশনের এক্সাম্পল। এটা কিন্তু লিনিয়ার মোশন না। লিনিয়ার মোশনে কিন্তু ডিফারেন্সটা হলো কি, লিনিয়ার মোশন কিন্তু কোনো একটা পয়েন্টে পাইভটেড থাকে না। দ্য বডি ইজ ফ্রি টু দ্য বডি ইজ ফ্রি টু মুভ। ওকে চলো এখন আসলো মেন ব্যাপারটা, যে এই টার্মের সাথে এখন আমরা অ্যাওয়্যার হব, যেটা কি মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে। পড়ি একবারে তোমাদেরকে পড়েই বুঝাই দিচ্ছি। কনসিডার আ বডি হুইচ ইজ পাইভটেড এট আ পয়েন্ট, ঠিক আছে, একটা বডি কনসিডার করে নিচ্ছি, পাইভট আছে পয়েন্টটা। ইফ আ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড হরিজন্টালি, ঠিক আছে, একটা ফোর্স এফ আমি অ্যাপ্লাই করলাম হরিজন্টালি, ঠিক আছে, অন দ্য বডি উইথ ইজ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স,
আচ্ছা ঠিক আছে, এখন লাইন অফ অ্যাকশন অফ ফোর্সটা কি এটা একটু কথা বলে নি এটাকে নিয়ে। এটা কি বললো, উইথ ইটস লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, মানে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এই যে এই যে ফোর্সটা যে দিলাম, এই ফোর্সটা তো এত অব্দি আমি বলতে পারি না, এই যে এই ফোর্সটা তো এত অব্দি আমি বলতে পারি, তো এই যে পয়েন্টটা যে হইলো এইটাই হলো আমার লাইন অফ ফোর্স। বুঝলা ব্যাপারটা? আমি কি বললাম, আমি বললাম কি এত অব্দি যে এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটার এখানে কি এটাও তো একটা লাইন অফ ফোর্সই না, এই ব্যাপারটা হলো এটাও তো একটা লাইন অফ ফোর্সই। তো আমি এটাই বললাম কি এখানে যে লাইন অফ ফোর্সটা, হুম, এই যে ব্যাপারটা হলো কি এই যে পার্টটা আছে, এই যে এই পার্টটা, এটা হলো লাইন অফ ফোর্স, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর এখন এই যে লাইন অফ ফোর্স ইজ, এখন কি বলছে এখানে, বলছে কি দ্য ডাইরেকশন অফ the direction, with its line of action of force in the direction of fp, the fp এই যে এটা fp, এটা কি এটা লাইন অফ ফোর্স, ঠিক আছে? এটা আমার লাইন অফ ফোর্স, আমি বুঝে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝে গেলাম। তারপরে আমরা দেখলাম কি এখান থেকে কি বলছে, দ্য ফোর্স ইজ আনএবল টু প্রডিউস আ লিনিয়ার মোশন, ভালো কথা, কারণ পাইভটের আছে ইন ইটস ডাইরেকশন বিকজ দ্য বডি ইজ নট ফ্রি টু মুভ, বাট দিস ফোর্স টার্নস অর রোটেটস দ্য, এই যে এখানে কি বলছে, বাট দিস ফোর্স টার্নস অর রোটেটস দ্য বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, ঠিক আছে? মানে অ্যাবাউট অ্যান অ্যাক্সিসে রোটেট করতেছে, ঠিক আছে ব্যাপারটা? হুম, তারপরে এখানে কি বলছে, এখানে বলছে কি the vertical axis of passing through the point O in the direction shown by the arrow। এখন ব্যাপারটা এখানে আমি একবারে বুঝাই দিচ্ছি, বুকিশটা আমি পড়লাম, যদি বুঝে থাকো খুবই ভালো, যদি না বুঝে থাকো আমি এখন বলে দিচ্ছি। তো এখানে মেনলি কি হচ্ছে, যখন ফোর্সটা দিচ্ছি, এটা আমাদের লাইন অফ অ্যাকশন অফ ফোর্স বুঝে গেলাম। এখান থেকে যে পাইভটেড পয়েন্টে যে ডিস্টেন্স হলো, এটা হলো কি, এটা হবে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এবং এইরকম করে যে আমরা ফোর্সটাতে দিচ্ছি, পাইভটেড আছে, তো বডিটা হবে রোটেট হবে, ভালো কথা। এখন এখানে কি বলছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং অফ আ বডি। এখন তুমি একটা ফোর্স দিলা, বডিটা রোটেট করলো, কতটা রোটেট করবে, কত বেশি রোটেট করবে, কতটা ফোর্স দিলে রোটেট করবে, এগুলোর মতো তো ব্যাপারটা আছে। তো এখানে কি বলছে, প্রথমত ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাই, বেশি ফোর্স বেশি মুভমেন্ট। পরটা কি বলছে, এটাও একটু দেখে শুনে বলো, মানে এটা একটু দেখে না, দ্য ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন অর পাইভটেড পয়েন্ট। ঠিক আছে, আমার শোনো ব্যাপারটা, এইখানে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে একটা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে যে ডিস্টেন্সটা আছে, কোথা থেকে, পাইভটেড পয়েন্ট থেকে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, ঠিক আছে? এটা হলো পাইভটেড পয়েন্ট, এটা হলো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, ঠিক আছে? এখান থেকে যে ডিস্টেন্সটা আছে, এটা যদি আমি বাড়াই দিই, কি বললাম, এটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে কি হবে, আমি যদি কম ফোর্সও দিই তাও ও একই কাজটা হবে। মানে মোট কথা হলো কি, আমি যদি আমার ফোর্সটা বাড়াই তাহলে আমি বেশি টার্নিং এফেক্ট পাবো, আর যদি আমি আমার ফোর্সটা যদি না বাড়াই, তাহলে আমি যদি ডিস্টেন্সটা বাড়াই ফ্রম দ্য পাইভটেড পয়েন্ট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, তাহলেও আমি বেশি মোমেন্ট অফ ফোর্স পাবো। এখন মোমেন্ট অফ ফোর্সকে কিন্তু আর একটা ভাষায় কি বলা হয়, টর্ক বলা হয়। মোমেন্ট অফ ফোর্সকে এই যে আর একটা ভাষায় এই যে টর্ক বলে, এই যে টর্ক, ঠিক আছে? এই যে টর্ক বলা হয়, এই যে টর্ক এখানে লেখাই আছে, এই যে টর্ক বলে। এখন এই টর্ক ব্যাপারটাও একই আছে। এখন এটা ডেফিনেশনটা দেখিয়ে দিই, দ্য টার্নিং এফেক্ট, the turning effect on a body about an axis এর ব্যাপারটা is due to the moment of force applied on the body, is due to the moment of force applied on the body, ঠিক আছে? এখন ব্যাপারটা হইলো কি, ঠিক আছে, আমি তো বুঝলাম কি পারপেন্ডিকুলার ডিসটেন্স ডিপেন্ড করে, এফ ডিপেন্ড করে, তাকে আমি কি এটার থেকে কি কোনো ফর্মুলা ডিরাইভ করতে পারতেছি? অবশ্যই পারতেছি। মনে মনে ফর্মুলাটা ভেবে নাও কি হবে, কিছুক্ষণ সময় দিচ্ছি। আচ্ছা, ভেবে নিচ্ছ? এখন শোনো, এখন ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে এফ ইন্টু ওপি। ওপি মানে খালি এটার জন্য, যদি তুমি চাও তো এফ ইন্টু এস ও দিতে পারবে, এফ ইন্টু ডি ও দিতে পারবে, মানে একটা যে কোনো, মানে কি দ্য ফোর্স ইন্টু দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স ফ্রম দ্য পয়েন্ট অফ পাইভটেড, ঠিক আছে? এটাই হলো, এটা বাড়লেও টার্নিং এফেক্ট বাড়বে। এখন মোমেন্ট অফ ফোর্স কি, মোমেন্ট অফ ফোর্স এর আমরা আগেই দেখে নিয়েছি ডেফিনেশনটা, দ্য মোমেন্ট অফ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে ব্যাপারটা? এখন হলো কি ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স এর ব্যাপারে আসি। তো ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স কি, তো ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স প্রথমত বলে দিই,
মানে ফোর্সের ইউনিট, মানে মোমেন্ট অফ ফোর্সের ইউনিট। তো এখন এটা আমরা মানে মুখস্থ করবো না, আমরা কি জানি ইউনিট অফ ফোর্স কি হবে, নিউটন হতে পারবে। ডিস্টেন্সের এসআই ইউনিট কি হবে, মিটার, তাই এসআই ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স ইজ নিউটন মিটার। ওকে, দ্য সিজিএস ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স, আচ্ছা নিউটনে কি হয় আর ডাইন, আর মিটারে কি হয় সেন্টিমিটার। তো ঠিক আছে, তাহলে কি হবে ডাইন সেন্টিমিটার, এটা সিজিএস ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, ডেরিভেশন আমরা এমনি মুখে মুখে করে নিচ্ছি। হোয়াট ইজ ইফ, but if force is measured in gravitational unit, then the unit of moment of force in SI system is kgf meter, ঠিক আছে, and in CGS system the unit is gf centimeter। ঠিক আছে, মানে যদি গ্র্যাভিটেশনাল ইউনিটে মেজার করি তাহলে কেজিএফ মিটার, আর যদি সিজিএস ইউনিটে যদি মেজার করি তাহলে হবে জিএফ সেন্টিমিটার। এখন কি হচ্ছে, দিস ইউনিটস আর রিলেটেড কেমন করে, দ্য নিউটন মিটার, 1 নিউটন 10 টু দি পাওয়ার 5 ডাইন, মিটার 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে 1 নিউটন মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার। ওকে, এখন হলো কি 1 কেজিএফ ইন্টু এম ইকুয়াল টু 9.8 নিউটন মিটার, তাহলে এটা গ্র্যাভিটেশন, আর 1 জিএফ ইকুয়াল টু 980 দেন না সেন্টিমিটার, বসে গেল। তাই এগুলো হলো ডেরিভেশন গুলা। ঠিক আছে, একদম ক্লিয়ার, এত অবধি তো ভালোভাবে বুঝে গেলাম। এখন একটা কথা বলতেছি, এই পেজে আসি, এই পেজের মধ্যে একটু জুম করি। হ্যাঁ, এই পেজের মধ্যে দেখতে পাচ্ছ যে কি, যে দরজাটা যে আছে, যেটা হিঞ্জের সাথে যে অ্যাটাচ আছে, এখানে যখন আমি ফোর্সটা দিচ্ছি, এখন যদি এখানে যদি ফোর্সটা না দিয়ে যদি আমি এখানে ফোর্সটা দিতাম, এখানে যদি ফোর্সটা দিতাম, তাহলে আমার কি বেশি ফোর্স লাগতো না কম? যদি তুমি ভাবছো কি আমার কম ফোর্স লাগতো, তাহলে তুমি ভুল ভাবতেছ। আর যদি তুমি ভাবো কি আমাদের বেশি ফোর্স লাগতো, তাহলে তুমি ঠিক ভাবতেছ। ঠিক আছে, আর ভেরি গুড যদি এটা আগে থেকে তোমরা জেনে থাকো। কারণ ব্যাপারটা কি হলো, এখানে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কমাই দিচ্ছি, যেখানে যদি ফোর্স দিই তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমার কমে যাচ্ছে ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ, এটা লাইন অফ অ্যাকশন, এটা হলো লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। ঠিক আছে, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কমে যাচ্ছে, এটা ফোর্স বাড়াইতে লাগবে দরজাটাকে মুভ করার জন্য, সেম টার্নিং এফেক্টটা পাওয়ার জন্য। আর এখানে যদি আমরা এটা জেনে, তো দরজা খোলার সময় আমরা হিঞ্জের থেকে এতটা ডিস্টেন্সে করি যে আমাদের কম ফোর্সে হয়ে যায়। আজকে বাড়িতে এটা ট্রাই করে দেখো, আমার কথাটা মিলিয়ে নিও। লাইফ ইজ অল অ্যাবাউট ফিজিক্স। না, এখন এখানে কি ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস। তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস কি, ইফ দ্য এফেক্ট অন দ্য বডি ইজ টু টার্ন ইট অ্যান্টি ক্লকওয়াইজ, মুভমেন্ট অফ ফোর্স ইজ কল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এন্ড ইট ইজ টেকেন পজিটিভ। মানে কি হচ্ছে কি, একটা আছে, এরকম একটা আছে, এখন ঘড়ির কাঁটা কোন দিকে যায়, আমরা জানি কি ঘড়ির কাঁটা এইদিকে যায়, এদিকে যায়। তো আমি যদি এইটা যদি উল্টা করে দিই, উল্টা করে দিই, এইদিকে যাচ্ছে, আমি বললাম কি না এইদিকে যাচ্ছে, বডিটা এইদিকে রোটেট, যদি মানে ব্যাপারটা হলো সিম্পল আছে। আমরা জানি ক্লকওয়াইজ কি আর অ্যান্টি ক্লকওয়াইজ কি। ক্লকওয়াইজ মানে যে ঘড়ির কাঁটাটা যেদিকে ঘুরে তার থেকে যদি উল্টা হয় ডাইরেকশনটা, তাহলে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং ব্যাপারটা হচ্ছে সাপোজ একটা বডি আছে, সাপোজ একটা বডি আছে, আমি এখানে সার্কেল একটা আঁকিয়ে দিচ্ছি। সাপোজ একটা বডি আছে, ঠিক আছে, ভালো কথা, এইদিকে বডিটা ঘুরতেছে। ঠিক আছে, দেখতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানি। হুম, ঠিক আছে, তাহলে এখানে বডিটা রোটেট করতেছে, তাহলে এটা একটা ক্লকওয়াইজ। তো যদি ক্লকওয়াইজ হয়ে থাকে, তাহলে যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে বডিটা ঘুরবে, তখন ওটার সাইন হবে মাইনাস, নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ এখানে আমি বলে দিই কি হবে, নেগেটিভ হবে। কিন্তু যদি বডিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে, এরকম ডাইরেকশনে মানে এইদিকে যাচ্ছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে, তাহলে হবে কি পজিটিভ। বুঝলা ব্যাপারটা একদম ক্লিয়ার। কি হবে যদি এরকম ঘুরে, তাহলে হবে পজিটিভ। সরি সরি সরি, মানে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি হবে, তাহলে হবে নেগেটিভ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি হবে, পজিটিভ। তো এটাই হলো ব্যাপারটা এতটুকুর মধ্যে। এখন এটা কখন কাজে আসে, যখন আমরা যখন ক্যালকুলেট করি, অথবা মানে যখন আমরা নিউমেরিক্যালস করি না, তখন এই প্লাস মাইনাসটা কাজে আসে। বুঝলা ব্যাপারটা। আর যদি তোমরা দেখতে চাও কি নিউমেরিক্যালস গুলো, তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে লাগবে নিউমেরিক্যালস অথবা পার্ট 2। আর যদি সেটা যদি কমেন্ট আমি না পাই, তাহলে আমি বানাবো না। পাতি কথা, আমি অন্য একটা সাবজেক্টে চলে যাব, কারণ এটা অল সাবজেক্ট চ্যানেল। আর আমি যদি সবগুলা সাবজেক্টে যদি ইকুয়ালি ধ্যান দিতে লাগে আমাকে, কিন্তু তোমাদের জন্য আমি এক্সট্রা খাটতেও পারি, কোনো ব্যাপার না আমার। কিন্তু তার জন্য সাপোর্ট তো অবশ্যই লাগবে। নিচে কমেন্ট করে দিও পার্ট 2, পার্ট 2 এসে যাবে।
The unit Newton meter of moment of force or torque is written joule. However, the Newton meter or for work or energy is written joule because torque is a vector while work energy is scalar. এটা মনে করে নিও, এটা মনে একদম এটা একদম মনে করে নিও কি নিউটন মিটারটা যে আছে এটা কিন্তু আমরা লিখি জুল, কিন্তু ওয়ার্ক এনার্জিতে আর কি যে কেন লিখি এটা জুল, কারণ এটা হলো একটা কারণ ওয়ার্ক মানে কারণ যে মোমেন্ট অফ যে ফোর্সটা যে আছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ওয়ার্ক এনার্জি যে আছে এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, ব্যাপারটা একদম ক্লিয়ার। পরেরটা মতে যাই। আচ্ছা, তো এই যে এটাই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, এখানে কিছু নাই। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ, বুঝাই দিচ্ছি। কিছু কিছু কমন এক্সাম্পলস অফ মোমেন্ট অফ ফোর্স আছে, দেখে নিও। এখান থেকে কিছু কিছু আমি বলে দিচ্ছি। এটা তো বললাম ডোরেটটা, এটা ডোরেটটা তো বলছি, তাহলে এটা আর লাগবে না। এটা বলে দিই আপার সার্কুলার স্টোন অফ আ হ্যান্ড ফ্লাওয়ার গ্রাইন্ডার। একটা যদি সার্কুলার ফ্লাওয়ার গ্রাইন্ডার যদি দেখে মানে যদি তোমরা দেখছো, তাহলে ওখানে দেখবে কি যখন আমরা চাক্কিটাকে যখন পিষি, হ্যাঁ ফ্লাওয়ার গ্রাইন্ডার মানে হলো চাক্কি, জেলে গেলে বলে না চাক্কি পিষি, হ্যাঁ। তো ওই যে মানে চাক্কিটা যে আছে ওটাতে যখন আমরা আটা যখন পিষি তখন ব্যাপারটা কি হয় কি যখন যে হ্যান্ডেলটা আছে ওটা কি থাকে, ওটা ও পাইভটেড পয়েন্ট থেকে দূরে থাকে। আমি এখানে ড্র করে তেমন করে দেখাতে পারবো না, কিন্তু এই যে সাপোজ মনে করো পাইভটেড পয়েন্টটা এটা আছে আর তার উপর মনে করো আর একটা ওভারল্যাপিং করা একটা আছে আর হ্যান্ডেলটা এখানে আছে, একটু এর থেকে একটু দূরে থাকে, অবশ্যই এত কাছে থাকবে না। আর এখানে আমি ফ্লাওয়ার গ্রাইন্ডারটাকে ঘোরাচ্ছি, যে কোনো একটা ডাইরেকশনে ঘোরাচ্ছি। এইখান থেকে দেখবো কি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যেহেতু দূরে আছে তাহলে আমি কম ফোর্সে ওটাকে ঘোরাতে পারতেছি। তো এটাই হলো ব্যাপারটা, উইথ আ স্মল ফোর্স আই ক্যান রোটেট দ্য হোল অবজেক্ট উইদাউট মানে হ্যাঁ উইদাউট এনি ডিফিকাল্টি। ঠিক আছে, ব্যাপারটা হলো ফর টার্নিং আ স্টিয়ারিং হুইল আ ফোর্স ইজ অ্যাপ্লাইড ট্যানজেন্টিয়ালি অন আ রিম। একই ব্যাপার এটার ক্ষেত্রেও আমরা ট্যানজেন্টিয়ালি ফোর্স অ্যাপ্লাই করছি। হ্যাঁ হ্যাঁ, এটা মানে সাপোজ একটা সার্কুলার বডি আছে, এখানে যদি আমরা এরকম করে যদি ফোর্সটাকে যদি দিই, এরকম ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ফোর্স দিই, আজকে এটাকে বলে ট্যানজেন্ট, এটা জানাই আছে। পরেরটা হলো ফুট প্যাডেল, এটাও একই ব্যাপার। In a bicycle to turn the wheel anti-clockwise, a small force is applied on the foot pedal. The small force হয়ে যায়। তো এত অব্দি হ্যান্ড স্প্যানারটাও বুঝে গেছো। কাপেল। আচ্ছা, এখানে কনক্লুশনটা একবার আমরা দেখে নিই কি from the above examples we can conclude that the turning effect of body depends not only on magnitude of the force but it also depends on perpendicular distance of the line of action of applied force from the axis of rotation. Larger the perpendicular distance, less is the force needed to turn the body. ঠিক আছে, এখন শোনো, এখন এখানে আমি পড়বো, এখানে এখন আমি বলতে যাব কি কাপল কি জিনিস। ঠিক আছে, তো কাপল যে হলো, কাপল মানে কি, যদি কনভেনশনাল দেখি তো কাপল মানে হলো সাপোজ একটা বর আছে আর একটা বউ আছে, তারা একটা কাপল। এটা এখন এখানে ফিজিক্স মানে ও কাপল নয়, ফিজিক্সে মানে ও কাপল নয়। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি এখানে যে কাপল, কিন্তু এটা তোমাদেরকে বোঝানো যে নাকি এখানেও কোনো একটা পেয়ার আছে। এখানে পেয়ার কি আছে, এখানে আছে পেয়ার অফ ইকুয়াল ফোর্সেস। ঠিক আছে, আ সিঙ্গল ফোর্স অ্যাপ্লাইড অন আ পাইভটেড বডি অ্যালোন ডাজ নট কজ রোটেশন। এটা মনে রাখবা, অ্যাকচুয়ালি দ্য রোটেশন ইজ অলওয়েজ কজ বাই আ পেয়ার অফ ফোর্সেস। মানে এতক্ষণ যে মোমেন্ট অফ ফোর্সটা পড়লাম সেটা তো ঠিক আছে, কিন্তু যদি একটা বডিকে মুভ করতে লাগে তাহলে ও একটা ফোর্স দেওয়া হয় না, কিন্তু এটা মানে আর একটা ফোর্স ইন্নেও লাগতেছে। সাপোজ এখানে যদি দেখো কি এখানে কলটাকে আমরা এইদিকে ঘুরাইলাম, তাহলে এইদিকে যখন ঘুরাচ্ছে তখন দেখবো আরেকটা ফিঙ্গার কিন্তু এইদিকে কাউন্টে, মানে এটা কি আছে ইকুয়াল ফোর্স আছে। ঠিক আছে, এটার ফোর্স এটার ফোর্স, তুমি একটা বোতল ঘুরাবা, তুমি এখনই একটা মানে ওয়াটার বোতলটা ঘুরাও। ঠিক আছে, তো তুমি এইদিকে যখন ফোর্স দিবা তো দেখবা তুমি দেখবা এইদিকে দিচ্ছ একটা ফোর্স, মানে একটা অপোজিট একটা ফোর্স তুমি দিচ্ছ। ঠিক আছে, মানে এই যে এই ব্যাপারটাই ইকুয়াল ফোর্স এখানে চলে যায় কি হয়তো দাস টু ইকুয়াল অ্যান্ড অপোজিট প্যারালেল ফোর্সেস, প্যারালেল আছে নট অ্যাক্টিং। আচ্ছা, নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইনে অ্যাক্ট করতেছে না। ফর্ম আ কাপল ইজ অলওয়েজ নিডেড টু প্রডিউস আর রোটেশন। ঠিক আছে, মানে সেম লাইনেও অ্যাক্ট করতেছে না এবং এরা অপোজিট এবং এরা ইকুয়াল ফোর্স, তাহলেই হলো এটা একটা কাপল। ঠিক আছে ব্যাপারটা, এটা মানে কি ইন দ্য অ্যাবাভ এক্সাম্পলস দ্য রোটেশন ইজ ডিউ টু দ্য ফোর্স এক্সটার্নালি অ্যাপ্লাইড দ্য ফোর্স অফ। ঠিক আছে, এটা মানে অ্যাবাভ এক্সাম্পলস এর মধ্যে কাপল কাজ করতেছে, মানে একটা বডিকে মুভ করতে গেলে কাপল অবশ্যই দরকার। আর আমরা ডেইলি লাইফের এক্সাম্পল যেগুলো টার্নিং অফ ওয়াটার ট্যাপ, টাইটেনিং অফ দ্য ক্যাপ, এই যে টাইটেনিং অফ দ্য ক্যাপ,
তারপরে যা হলো এই যে এইটা, তারপরে এটা হলো টার্নিং অফ আ স্টিয়ারিং হুইল, এগুলা অলের মানে এগুলা সবের ক্ষেত্রে আমরা কাপাল ইউজ করতেছি। এখন এইটা যখন নিউমেরিক্যাল পার্টে বলছে এটার মধ্যে আসতেছি পরে, তো এখন ইকুইলিব্রিয়াম বডিজ এর ব্যাপারে বুঝে নি, ঠিক আছে? হুম, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়াম ব্যাপারটার মধ্যে এখন যাই আমরা। তো ইকুইলিব্রিয়াম কি, সাপোজ তুমি আর তোমার বন্ধু আছে, দাঁড়া এখানে আমি একটা ফিগার ড্র করে দেখাচ্ছি। তো তুমি আর তোমার বন্ধু আছে, এই যে একটা, আর ওটা মনে করো সি শত একটা বসে আছে, ঠিক আছে? আর তোমরা বসে আছো একটা সি শতে, ঠিক আছে? আর তোমরা একটা সি শতে বসে আছো, ঠিক আছে? আর তোমার বন্ধু এখানে যখন বসে থাকবে তখন ও একটা ফোর্স দিবে, আর তুমি, আর যদি ও যদি তোমার থেকে যদি বড় হয় তো তুমি মানে ও যদি তোমার থেকে যদি মোটা হয় অথবা হেভি হয় তাহলে তুমি উপরে চলে যাবা, অথবা দুজনে এখন এ অথবা তুমি যদি হও তাহলে এটা আসবে আর এটা উপরে চলে যাবে, মানে এরকম একটা ব্যাপার হয় না সিসর মধ্যে, যে বেশি ভারী হয় তারটা নিচে চলে যায় আর যে বেশি হালকা হয় তারটা উপরে চলে যায়, এটা তো আমরা জানি ব্যাপারটা। এখন ব্যাপারটা হলো কি ইকুইলিব্রিয়াম কি, এখন মনে করো তোমার বন্ধুও একই ওয়েটের আর তুমিও একই ওয়েটের, তাহলে কি হবে, সিসোটা কি হবে, এক জায়গায় থাকবে। এটা মানে তোমরা আছো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, মানে তুমি এই যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার যে আছে তোমরা একসাথে একই ওয়েটেই আছো, তাহলে এটা মানে কি হবে, কি তোমরা যে আছো তোমরা আছো ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? মানে নো চেঞ্জ ইন ওয়ে, মানে কোনো চেঞ্জ আসতেছে না, তাহলে তোমরা আছো ইকুইলিব্রিয়াম। এখন বুকিশটা আমি দেখে নিই। When a number of forces acting on a body produce no change in its state of rest, মানে তোমরা এই যে এইটাই বলছে কি কোনো লিনিয়ার আর রোটেশনাল মোশন দুইটার মধ্যে কাজ করে, দ্য বডি ইজ সেড টু বি ইকুইলিব্রিয়াম। এর মানে যতগুলা ফোর্স আমরা লাগাই কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে এটাই ইকুইলিব্রিয়াম। এখানেও যেরকম আমরা যে ফোর্স তো লাগাচ্ছি, তোমার বডি ফোর্স তো লাগছে, ওর বডি ফোর্স তো লাগতেছে, কিন্তু কোনো চেঞ্জ আসছে না, এটা মানে এটা একটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশনে আইসে বসছে, ঠিক আছে ব্যাপারটা? অনেকটা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, মানে হলো when a body remains in a state of rest under the influence of several forces, the body is in static equilibrium. এখন এখানে আরেকটা আছে কি, the body is in static equilibrium, এখানে তোমরা আমরা একটা রাখলাম একটা, সাপোজ একটা বক্স, কোথায় রাখলাম, আমি রাখলাম টেবিলে। এখন এই দিক দিয়ে যদি আমি টানি এদিক দিয়ে টানি কোনো চেঞ্জ আসবে, এ তো রেস্টেই থাকবে না, এ তো রেস্টেই থাকবে। ব্যাপারটা হলো এইটা। এখন যে এই রেস্টে যে আছে এই রেস্টেটাই হলো কি, এই যে এটা তো রেস্টেই থাকবে, ওটাই বলতে চাচ্ছি না, এটা তো রেস্টেই থাকবে। তাই এটা মানে এটা একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, ঠিক আছে? আর এটার অনেক এক্সাম্পল আছে, বিম ব্যালেন্স যে এক্সাম্পল আছে এটা খুবই মানে কোশ্চেন টোশ্চেন আসতে পারে, যেটার মধ্যে কি when a beam is balanced in horizontal position, এই যে একটা বিম ব্যালেন্স আছে সাপোজ, আর এটা মনে করে এরকম এরকম একটা বিম ব্যালেন্স একটা সাপোজ আছে, ওটার মধ্যে কি দা on its right band balances the anti-clockwise movement on the left band, এখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে, দুটো আলাদা আলাদা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বুঝে যাচ্ছ। আর এই যে ব্যাপারটা হয় এটা হলো বিম হ্যাজ নো রোটেশনাল মোশন দ্যাট ইজ ইন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে ব্যাপারটা? ডাইনামিক ইকুইলিব্রিয়াম কি, when a body remains in the state of motion under the influence of several forces, the body is said to be in dynamic equilibrium, মানে বডিটাকে হাজার ফোর্স দিই কিন্তু ও আর থামবে না, যেরকম রেন ড্রপ যখন পড়ছে তখন ওটার মধ্যে ভিসকাস ফোর্স লাগতেছে নিচের, বা বায়ন্ট ফোর্স লাগতেছে, অনেকগুলো ফোর্স লাগতেছে কিন্তু তাও ও নিচে নামবে তো নামবে, এটা মানে ও আছে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে। এরকম এরোপ্লেনের ব্যাপারটাও এরকমই আছে, ও তো উঠতে থাকে, ও তো কখনো ফোর্স টোর্সের জন্য নিচে পড়ে যায় না, তো এটাই হলো ব্যাপার, এটাই হলো এটা মানে এরা আছে কি, এরা আছে মানে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে? পরেরটার মধ্যে আমরা যাই, পরেরটা হলো কি প্রিন্সিপাল অফ, আচ্ছা এটা মানে কি কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম, the resultant of all the forces acting on the body should be equal to zero, the algebraic sum of moments of all the forces acting on the body should body about the point of rotation should be zero, ঠিক আছে?
মানে যতগুলো ফোর্স লাগুক এটার যে অ্যালজেব্রিক সাম হবে ওটা 0 হবে। এখন এটা কখন পসিবল আছে? এটা তখনই পসিবল আছে যখন ফোর্স গুলো ইকুয়াল হবে, অপোজিট হবে, তখন যদি আমরা দেখি তাহলে ফোর্স তাহলে 0 হবে, এটা তখনই খালি পসিবল। আর এখানে আরেকটা কি বলছিল, রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অফ দ্য, মানে মোটামুটি হলো কথাটা একবারে বলি যদি, তাহলে এটা মানে কি ফোর্সটা 0 হইতে লাগবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, আমরা বুঝে গেলাম কি কন্ডিশনস ফর ইকুয়ালিব্রিয়াম। এখন হলো প্রিন্সিপাল অফ মুভমেন্টস। প্রিন্সিপাল মুভমেন্টস অত ডিটেলে আমি এখানে এত মানে যে আছে ভেরিফিকেশন এগুলো দরকার নাই, আমরা ডাইরেক্ট চলে যাই। অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ মুভমেন্টস ইন ইকুইলিব্রিয়াম সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস, মানে যদি ইকুইলিব্রিয়াম হইতে লাগে, এখন এখন ব্যাপারটা হলো কি এটা কিন্তু এত কঠিন না। যদি এখন ইকুইলিব্রিয়াম যদি হইতে লাগে তাহলে আমরা জানি কি এটা এরকম, মানে বিম ব্যালেন্সে যদি এক্সাম্পল ধরি তাহলে ওটা মানে এইটার যে সাম, এই যে এটার যে সাম আর এটার সাম ইকুয়াল হইতে লাগে, ইকুয়াল হলেই তো ইকুইলিব্রিয়ামে আসবে, ঠিক কিনা? বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে বলে দিও, আমি আনসার করে দিব, ঠিক আছে। অথবা যদি মনে হয় কিনা সত্যি বুঝতে, তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। তো বাস এটাই ছিল ব্যাপারটা। এখন চলছে আমাদের ও ফার্স্ট যে ওটা ছিল ব্যাপারটা, হ্যাঁ এটা মধ্যে মোমেন্ট অফ কাপল। তো মোমেন্ট অফ কাপলের যদি কথা বলি তাহলে এখানে কিছুই না, এখানে তোমার মনে করো মোমেন্ট অফ ফোর্স, তুমি এই যে এটা একটা দেওয়া আছে, এখান থেকে তুমি এটা পার্টটা বের করলা আর এটা দিয়ে এটা পার্টটা বের করলা, তাহলে কি হবে, এটা কি এটা তুমি এটার একটা সেপারেট মোমেন্ট অফ ফোর্স বের করলা আর এটার একটা সেপারেট মোমেন্ট অফ ফোর্স বের করলা। এখন আমি বলতে চাচ্ছি কি না, আমি তো মোমেন্ট অফ কাপল লাগবে। তো মোমেন্ট অফ কাপল কিছুই না, ওটা হলো মানে বোথ মোমেন্ট অফ ফোর্স কে অ্যাড করলে যেটা হবে সেটাই। এখানে যেরকম আমরা দেখতেছি কি এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা যাচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটার মধ্যে ও সরি সরি সরি, আমারই ভুল হয়েছে, প্লিজ প্লিজ। এটা দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ যায় আমরা দেখছি কি মোমেন্ট অফ কাপল যেটা আসতেছে ওটা কি আইদার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস, ঠিক আছে। আর এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেসটা যে আছে এটাই হলো কাপল আর্ম, ঠিক আছে। মানে দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স যে আছে এটাই হলো কাপল আর্ম, ঠিক আছে ব্যাপারটা। তো এই পার্টের মধ্যে আমি এটাই বুঝালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক করে দিও ভিডিওটাকে। আর যদি এরকমই ডেডিকেটেড ভিডিও লাগে তাহলে তো সাবস্ক্রাইব তো করতে লাগবে। নিচে কমেন্ট করে দিও যদি কোনো অসুবিধা থাকে। আর যদি এখন তোমরা বলে কি স্যার সেন্টার অফ গ্র্যাভিটি বোঝালা না, এটা না বোঝাবো, একটা ভিডিওতে আমি কভার করতে চাচ্ছি না, ধীরে ধীরে আমরা যাব। এটার জন্য ব্যাপারটা কি, তোমাকে নিচে কমেন্ট করতে লাগবে পার্ট টু যদি কমেন্ট করো তাহলে আমি নিউমেরিক্যালসও ডিসকাস করে দেবো সেই ভিডিওটার মধ্যে। আর কিন্তু কমেন্টস একটু বেশি দরকার আছে, নাহলে এই ভিডিওটা মানে লাভ নেই, এটা মানে কিছুটা অ্যাটেন্টিভ না। তো ঠিক আছে, তাও একটা কথা বলে দিই যাওয়ার আগে কি, তোমরা আমাকে স্যার না ভাই মানবে, ঠিক আছে। বাই বাই।